স্বরচিত কয়েকটি কবিতা। প্রথম কবিতা আলাদিন। আমার শহর রাত ছুঁয়েছে তোর শহরে দিন, আমার পুরুষ দুহাত বাড়ায় দুহাত আলাদিন। আমার পুরুষ রাত ছোঁয়ালি উপচে পড়ে রাত, এক নদী তুই পেরিয়ে এলাম আলগোছে নির্ঘাত। পেরিয়ে এলাম পদ্ম পাতা গোটা একটা নদী, তুই নদী আর আমার পুরুষ উপচে পড়ি যদি। উপচে পড়া খেলার অসুখ আমার 12 মাস, আলাদিনের সাথেই আমার শহর জুড়ে বাস। দ্বিতীয় কবিতা বিজয়। পাঞ্চজন্য দেবদত্ত অনন্ত বিজয় বেজে উঠল, ওই বুঝি যুদ্ধ ঘোষণা হলো তবে। নিশি ডাকে, আজও নিশি ডাকে, পরকিয়া পরাক্রম অঙ্গুলি হেলনে দামামার সুর ওই দূর হতে ভেসে আসে। আততাই আপনজন জ্ঞাতি কৃষ্ণ ত্রিভুবন, কুলক্ষয় হলে যদি পাপ হয় হাত থেকে ধুম পড়ে খসে। আমি বিপরীত লক্ষণ দেখেছি হে আত্মীয়গণ। তৃতীয় কবিতা ক্যাকটাস। আমি সব কিছু অমান্য করব, আমি সব কিছু অমান্য করে চলে যাব তোমার কাছে। আমি তোমার ঠোঁটে ঠোঁট রেখে বলতে পারি, চুম্বনের কাছে পরাজিত হতেও রাজি। বাইরে বৃষ্টি পড়ছে বলে উচ্ছ্বাস করো না, আমি তো বৃষ্টি দেখেছি তোমার না বলা কথায়। পরন্তু উপরন্তু সব উপেক্ষা করো সমস্ত ক্যাকটাস আর পলকাতি তীরের বাসা। আমি চলে যেতে চাই সমস্তটা অমান্য করে। শেষ কবিতা স্নান পূজা। চোখে ছিল ওর বাঁধ ভাঙা উচ্ছ্বাস, সাহসিকতায় বড় বেশি বাড়াবাড়ি। স্নান পূজা সেরে সন্ধে নামার আগে অসাবধানের আকাশে উড়ল শাড়ি। কেউ বলে ওর চোখ থেকে চোখ নামা, কেউ বলে ও যে সর্বনাশের দোল, কেউ বলে ওকে আগুন ঝাপটা দিয়ে বদ্ধ ডিঙাতে মজলিস করে তোল। জানলো না কেউ মধুবন ঝরা মাসে কি করে কি হলো তোল পাড় এক খেলা। সাহসিনী তোর স্তবকে স্তবকে চুরি, হারালি শ্রাবণী কুমারী বৃষ্টি বেলা। নমস্কার। ঋতুবাকের আমন্ত্রণে আমি দীপঙ্কর রায় এলাম আজকের আড্ডায়। লকডাউন তো অনেকদিন ধরেই চলছে, আমার মনে হয় চতুর্থ পর্যায়েও হয়তো শুরু হবে। মনে হচ্ছে ভাইরাসটা এত চট করে আমাদের কাছ থেকে যাবে না। তো তাতে আমাদের নিজেদেরই যতটা পারি বাঁচিয়ে রাখা, মাস্ক ইউজ করা, হ্যান্ড স্যানিটাইজেশন করা, যতটুকু ছোঁয়া বাঁচিয়ে সাবধানে থাকা যায় আর কি। তো যাই হোক, আজকের এই আড্ডায় আমি যেটা করব, এই লকডাউনে আমার কিছু নিজের অভিজ্ঞতা নিয়ে মাঝে মাঝে 2-4 কলম লিখি। তার মধ্যে একটা লেখা আপনাদের পড়ে শোনাচ্ছি। লেখাটার নাম অদ্ভুতুরে। বাড়ির পেছন দিকে হঠাৎ ঢুপ করে একটা শব্দ। লকডাউনের রাত, চারিদিক শুনশান। চোর এলো নাকি চুপি চুপি? বেরিয়ে দেখি চারিদিকে না, কেউ কোথাও নেই। বাড়ির পেছনে গ্যারেজের পাশে ল্যাংড়া আমের একটা গাছ আছে, সেটা আলো আবছায় দাঁড়িয়ে। কাপড় মেলার শেডের ওপর ঝরা পাতার একটা চাদর, পাঁচিলের ওপর দিয়ে বেড়ালটা হাই তুলতে তুলতে চলে গেল। বুঝলাম ওই বেড়াল বেটি লাফ দিয়েছিল শেডের চালে। তো ফিরে এসে বসেছি ঘরে, আবার ঢুপ করে শব্দ। তারপর কিছুক্ষণ পরে ঢুপ, তারপর আবার না, এ তো বেড়াল নয়। ঠিক দুপুর রাতে ভূত উঠেছে ছাদে। তা ভূত হোক বা চোরই হোক বা বেড়াল, তাড়ানো তো দরকার।
একটা লাঠি বাগিয়ে বীর দর্পে বেরিয়ে আসি। এবার কে কে, দু চারবার লাঠিটা ঠুকে দিয়ে উঠোনে, না কেউ কোথাও নেই। চোর নয়, বেড়াল নয়, তবে এ ভূত কিনা তা জানি না, তেনাদের তো আবার দেখা যায় না। এদিকে গিন্নি তাড়না দিচ্ছে, রাত দুপুরে অন্ধকারে কি শুরু করলে বলো তো? বাগানের লাইট জ্বালিয়ে যা ইচ্ছে তাই করো, পোকা বিছে কামড়ালে শেষে এক বিপত্তি, লকডাউনে ডাক্তারও পাবে না। ঠিক কথা, চোর ধরতে হলে আলো তো জ্বালাতেই হবে। এদিকে লাইটের সুইচ টিপে দেখি উঠোনের আলো জ্বলছে না, বাথরুমের আলো জ্বলছে না, জলের পাম্প না সেটাও জ্বলছে না। বাকি বাড়িতে ঝলমলে আলো, এদিকে পাখা, ফ্রিজ, টিভি সবই চলছে। হ্যাঁ, আমার বীরদর্প থমকে গেছে এবার। আম গাছের আলো আধারি আরো ঘন, পেছনের ছাতিম গাছের মাথায় মনে হলো একটা সরসর সরসর শব্দ। বেড়ালটা ফিরে এসে একটা মৃদু চাপা আওয়াজ তুলেছে। এবার সত্যি আর সাহসে কুলোলো না। ভূত না হোক, অন্ধকারে চোরের মোকাবিলা করাও দুষ্কর। আর চোরের সাথেও তো করোনার কারণে সামাজিক দূরত্ব, সে বেটাকে তো ধরাই যাবে না। রীতিমতো পালিয়ে এলাম, দরজাতে খিলেটে শুয়েছি। আধ ঘুমে এদিকে ক্রমাগত শুনে যাচ্ছি শব্দ, ঢুপ ঢুপ ঢুপ। একদম ভালো ঘুম হলো না। সকালে পাম্প চলছে না, অতএব জল উঠবে না। মুখ ধোয়ার আগে ভয়ে ভয়ে ইলেকট্রিশিয়ানকে ফোন করি। একটু আসতে পারবে ভাই? না দাদা, যেতে পারি কিন্তু কিভাবে যাব? থাকি তো ব্যারাকপুর, ট্রেন তো চলছে না। তাহলে কি হবে? লকডাউনের তো আরো 10 দিন বাকি, জল উঠবে কি করে? এই 10 দিন বালতি দিয়ে নিচের রিজার্ভার থেকে জল তুলবো, সেটা সম্ভব? এই সাত সকালেও কুলকুলিয়ে ঘামছি। গুটি গুটি গিয়ে আবার পাম্পের সুইচ টিপলাম। যদি চলে, যদি একবারও চলে। এবং কি আশ্চর্য, পাম্পটা বেশ ঘড়ঘড়িয়ে উঠলো, চলেছে। সত্যি বলতে কি, পাম্পের ওই বিকট আওয়াজ এত মিষ্টি করে কোনোদিন বাজেনি কানে। ঘাম দিয়ে ভূত থরি জ্বর ছেড়ে যাচ্ছে, এমন সময় আবার ঢুক। তারপর শেডের চাল থেকে গড়িয়ে পড়লো একটি কাঁচা কিশোর আম। তাকিয়ে দেখি আম গাছতলায় উঠোন ভরে আছে কাঁচা আম। গিন্নিকে বলি, শব্দকল্পদ্রুমের রহস্যভেদ, শিগগিরই একটা ঝুড়ি নিয়ে এসো, চলো আম কুড়োবো। এত আম কি হবে? আরে আমশি হবে, আমের আচার হবে, টক ডাল হবে, চাটনি হবে। লকডাউনের ফুল ওয়ার্ক ফর হোম। তবে পাম্পের ভুতুরে রহস্যটা কিন্তু রয়েই গেল। লকডাউনের পরে ইলেকট্রিশিয়ান থুড়ি বোঝা রাখতে হবে। আপাতত আম পোড়া শরবতটাই খাই। নমস্কার। নমস্কার, আমার নাম নুপুর রায়। ঋতুবাকের আমন্ত্রণে এই অনুষ্ঠানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। এই কঠিন সময়ে ঋতুবাকের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আজ আমি রবীন্দ্রনাথের একটি গান গাইব। এই গানটি রবীন্দ্রনাথ শিলাইদহে অঘ্রাণের এক রাতে বোটে বসে লিখেছিলেন। বেহাগ রাগের উপর নিবদ্ধ এই গানটি খুব প্রচলিত নয়, কিন্তু আমার বিশেষ প্রিয়। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজি নির্ভয় নিদ্রিত ভুবনে জাগে কে জাগে, ঘন সৌরভ মন্থর পবনে জাগে কে জাগে। আজি নির্ভয় নিদ্রিত ভুবনে জাগে কে জাগে, কত নীরব বিহঙ্গ কুলায় মোহন অঙ্গুলি বুলায় জাগে কে জাগে, কত নীরব বিহঙ্গ কুলায় মোহন অঙ্গুলি বুলায় জাগে কে জাগে, কত অস্ফুট পুষ্পের গোপনে জাগে। এই অপার অম্বর পাথারে স্তম্ভিত গম্ভীর আধারে জাগে কে জাগে। এই অপার অম্বর পাথারে
স্তম্ভিত গম্ভীর আধারে জাগে কে জাগে, মম গভীর অন্তর বেদনে জাগে কে জাগে, আজ নির্ভয় নিদ্রিত ভুবনে জাগে কে জাগে, ঘন সৌরভ মন্থর পবনে জাগে কে জাগে, আজ নির্ভয় নিদ্রিত ভুবনে জাগে কে জাগে। নমস্কার। শুভ সন্ধ্যা। ঋতবাক বেশ কিছুদিন ধরে এই করোনা ক্রান্তির কালে সুন্দর কিছু আয়োজন করে যাচ্ছেন, সেজন্য ঋতবাকের সকলকে শুভেচ্ছা জানাই। এবং এখন আমি ঋতবাকের আমন্ত্রণে একটি গদ্য পাঠ করছি। গদ্যের শিরোনাম অন্ধকারের উৎস হতে। এটি গল্প হিসেবেও ধরতে পারেন, অনুগল্প হিসেবেও ভেবে নেওয়া যায়। অন্ধকারের উৎস হতে। হঠাৎ ঘুম থেকে জেগে উঠলেন মহাপ্রভু। এই কাল ঘুম শত কোটি বর্ষ তার জীবন থেকে কেড়ে নিয়েছে। এর মধ্যে তারই জেলে রাখা সব নক্ষত্র নিভে গিয়েছে। আহা, কি পরম মমতায় একটি একটি করে নক্ষত্র জ্বালিয়ে দিয়ে সাজিয়ে রেখে একটু চোখটা মুদেছিলেন। কত সুন্দর সুন্দর সব নাম দিয়েছিলেন, লৌবীর, বিব্রা, ববিহা ইত্যাদি ইত্যাদি। এখন সব নিভে গেছে, হারিয়ে গিয়েছে চির অন্ধকারের জগতে। মহাবিশ্ব তো আর কিছু নয়, কেবল গাঢ় থেকে প্রগাঢ় থোকা থোকা অন্ধকারের গুণফল। মহাপ্রভু চোখ কচলে কচলে চারদিকে ঘুটঘুটে অন্ধকারের ভেতরে তাকাবার চেষ্টা করে গেলেন বারবার। কিছুই গোচরে আসে না। আবার জ্বালতে হবে বাতি, আবার প্রথম থেকে বানাতে হবে অগ্নিগোলক। ভাবতে ভাবতে কেটে যাচ্ছে কাল, মহাকাল। অন্ধকারে একা শিউরে শিউরে উঠছেন মহাপ্রভু। ভাবছেন, আচ্ছা আমি কেন এমন একা? কেন একা এই অন্ধকারে নিপতিত? আমার কি স্বগোত্র কেউ নেই? কি নিঃসঙ্গতা! আমি কি পতিত তবে? অন্ধকার হাতড়ে হাতড়ে কিছু ফোটন সংগ্রহ করেন মহাপ্রভু, কিছু ইউরেনিয়াম, হিলিয়াম, আর্গন, এমন আরো কিছু না জানা জিনিস বিশাল করপুটে ধারণ করে মণ্ড তৈরি করতে থাকে। আবার জ্বালাতে হবে আলো। তারপর এক ভয়ঙ্কর উত্তুঙ্গ নৃত্যের সূচনা হলো। সমস্ত অন্ধকার জুড়ে কেবল ছায়ার দাপাদাপি। একসময় অসীম গতির সঞ্চার হলো। সেই অসীম গতিতে মহাপ্রভুর হাত থেকে দূরে ছিটকে গেল অন্ধকারের উৎস থেকে উৎসারিত আলোক সমৃদ্ধ সুবিশাল এক অগ্নিগোলক। কি তার উজ্জ্বলতা, কি তার তেজ, কি সূর্য এই সৃষ্ট আলোকে। তবে তার নাম হোক সূর্য। সূর্য থেকে এদিক ওদিক ছিটকে পড়তে লাগলো শুক্র, শনি, বৃহস্পতি, ধরা ইত্যাদি। কিন্তু সবগুলো কেমন দ্রুত আলো হারিয়ে ফেলল। কেবল সূর্যই তার আলো ছড়িয়ে কিছুটা আধার দূর করল। কিন্তু এই বিশাল অন্ধকার জগৎকে একটা মাত্র সূর্য আর কতটা আলো ছড়াবে? মহাপ্রভু তার সৃষ্টির প্রলয় নাচনে মত্ত হয়ে থাকলেন দীর্ঘ সময়কাল। আর অন্ধকার থেকে ফোটনের কণাগুলো খুঁজে খুঁজে
অগ্নিগোলক বানিয়ে গ্যালাক্সি জুড়ে ছড়িয়ে দিতে লাগলেন অনেক অনেক নক্ষত্র। আর আলোয় আলোয় ভরে উঠতে লাগলো ভুবন। মহাপ্রভু ভাবলেন, এবার তবে বিশ্রাম নেওয়া যাক। মহাপ্রভুর এই বিশ্রামকালে আলো ফের কমে আসতে থাকে, নিভেও যায় কোন কোন নক্ষত্রের আলো। অন্ধকার পুনরায় জেগে বসে। মহাপ্রভুর খুব শীত অনুভূত হয়। ঠান্ডায় কাঁপতে কাঁপতে জেগে উঠে দেখেন সূর্য নিভু নিভু। মহাপ্রভু তার বিশাল মুখের ভেতরে পুরে নেন প্রচুর বাতাস। তারপর জোরে ফু দিতে থাকেন সূর্যের গায়ে। ধীরে কমলা, তারপর লাল হয়ে গনগনে হয়ে ওঠে সূর্যের শরীর। মহাপ্রভু আনন্দে উল্লসিত হয়ে নাচতে নাচতে এগিয়ে যান, একে একে অন্য নক্ষত্রগুলো জাগিয়ে রাখবেন বলে। তারপর থেকে মহাপ্রভুর এই পরিভ্রমণের শেষ নেই। এক নির্দিষ্ট নিয়মে একে একে সব নক্ষত্র জ্বালাতে জ্বালাতে ভুলে যান সময়ের হিসাব। একদিন তিনি নির্দিষ্ট করলেন, যখন সূর্যকে পরম মমতায় ফু দেবেন, সেই ক্ষণটি হবে সেই দিবসের প্রথম সূর্য, নাম হোক তবে সকাল। এইভাবেই দিবসের সৃজন ও সূচনা হল। তবে মহাপ্রভু বলতে চেয়েছিলেন সকাল, মানে নিজের কাল, কিন্তু যেমন করে হাত থেকে ফসকে গিয়ে গ্রহগুলো হয়েছিল, হারিয়ে গিয়েছে কত গ্রহাণু, তেমনি শয়ের নিচ থেকে বও ঝরে গেল। কত চেষ্টা করলেন ধরতে, কিন্তু আধারে হারিয়ে গেল। তারপর থেকে কেউ আর নিজের কালকে খুঁজে পায় না পরের সকালে। মহাপ্রভু সব সৃষ্টির মধ্যে ভালোবাসতেন সূর্যকে। তাকিয়ে তাকিয়ে দেখেন তার রূপ, মাঝে মাঝে তার চোখ যেন জ্বলে যায়, ঝলসে যায় এই মায়াময় সূর্যের রূপে। কিন্তু সূর্য ভালোবাসে ধরাকে। মহাপ্রভু সূর্যকে কাছে ডাকেন, কিন্তু সূর্য সাড়া দেয় না। সূর্য বলে, তোমার নিঃশ্বাসে আমার গা জ্বলে যায়, আমি সারাদিন জ্বলতে থাকি, জ্বলে জ্বলে আমার শক্তি ফুরাতে থাকে, আমি ক্রমে উজ্জ্বলতা হারিয়ে তুষ হয়ে যাচ্ছি। অথচ দেখো কি অপরূপ ওই ধরা, তুমি যখন বিশ্রামে থাকো তখন চাঁদের আলোয় কি মায়াবী দেখায় এই সবুজ শ্যামল গ্রহটি। আমি ধরাকে খুব ভালোবাসি। মহাপ্রভু তবু সূর্যের প্রেমে মশগুল। এখনো প্রতিদিন সকাল শুরু করেন সূর্যের গায়ে ফু দিতে দিতে। ওদিকে সূর্য তার প্রণয় নিবেদন করে ধরাকে। ধরা বিস্ময়ে স্তম্ভিত হয়ে বলে, তোমার স্পর্ধা কত, আমাকে ডাকছো কাছে, অথচ আমি তোমার কাছে গেলে ঝলসে যাব। আমি ভালোবাসি চাঁদ, কি মায়াবী, কত রূপ তার। জ্যোৎস্না আয়তন আমাকে উতলা করে তোলে। আমার সাগরের ফেনিল উন্মিত পারে না শুধু এক লাফে চাঁদে গিয়ে পৌঁছাতে। চাঁদ বলে, তবে এসো ভাই ধরা, আমরা জড়াজড়ি করে মায়া মমতার ঘর গড়ে। ধরা বলে, এসো তবে চন্দ্রাবতী রূপবতী, এসো মোর সোম, তোমার মধুর সোমরসে আমাকে মাতাল করে তোলো প্রতিটি জ্যোৎস্নায়। এদের সবার কথা শুনে মহাপ্রভুর আগে ক্ষোভে মাথার চুল ছেড়তে থাকেন অনেক অনেকক্ষণ ধরে। তারপর সেই চুল, সেই মহা চুল সমগ্র মহাবিশ্বে এমন ভাবে ছড়িয়ে গেল এক মহাশক্তি রূপে। মহাপ্রভু এই শক্তির নাম দিলেন মহাকর্ষ। সেই থেকে প্রতিক্ষণেই একে অপরকে আকর্ষণ করছে, টানছে তো টানছেই, কিন্তু কেউই কারো কাছে যেতে পারছে না। আর একে অপরকে ঘিরে ঘুরছে তো ঘুরছে। এখনো মহাপ্রভু নিয়ম করে ফু দিয়ে যান প্রতি সকালে, আর সেই সূর্য ছড়াতে থাকে প্রভা, সুন্দর হয়ে ওঠে ধরা। কবি বলে, প্রভা আজ তো হলোই, কালও হবে সেই একই মনোটোনাস খেলা, অন্ধকারের উৎস থেকে আলো জ্বালানোর। সবাইকে ধন্যবাদ।